আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত। আমরা জানি যে আগামীকাল তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তোমাদের এইচএসসি পরীক্ষার গাইডলাইন সেশন করেছি আমরা দুপুর 3টা থেকে একটি লাইভ সেশনের মধ্য দিয়ে। এছাড়াও আমাদের সাথে নিয়মিত আলিম ব্যাচের শিক্ষার্থীরা আমাদের সাথে যুক্ত থাকে। আলিম ব্যাচের শিক্ষার্থীরাও তোমরা একটি গাইডলাইন সেশন অবশ্যই তোমরা প্রাপ্য, এবং আমরা চাই তোমরা কিভাবে আলিম পরীক্ষা 2025-এ যে তোমরা অংশগ্রহণ করবে সেটা আরো ভালো করা যায়, এবং সেখানে কিভাবে আরো সুন্দর করে পরীক্ষা দেওয়া যায় সে বিষয়ে সার্বিক একটা লাইভ সেশন তোমাদের সাথে আমরা করতে যাচ্ছি, যেখানে পরীক্ষার হলে করণীয়, প্রশ্ন দেখার পর করণীয়, কিভাবে উত্তর করতে হবে এবং সাবজেক্ট ওয়াইজ পরামর্শ দেওয়ার জন্য তোমাদের সাথে আছে তোমাদের প্রিয় মেন্টর ইকবাল হোসেন রিয়াদ স্যার। স্যার, যদি একটু আপনার পরিচয়টা দিতেন। আচ্ছা, আমি হচ্ছে ইকবাল হোসেন রিয়াদ। আমি ইকবাল হোসেন রিয়াদ। আমি তোমাদেরকে আলিমের ইসলামের ইতিহাস যে সাবজেক্ট সেটা পড়িয়েছি। এছাড়াও আমি তোমাদের কয়েকটি ক্লাস আরবি দ্বিতীয় পত্রে নিয়েছি। আমি তোমাদের মান্তিকের বালাগাতের একটি ক্লাস নিয়েছি। এছাড়াও আমরা একটা টিম মূলত তোমাদের সাথে কাজ করতেছি, বা তোমাদের সাথে এই পুরা সেশনটাই ছিলাম আলিমের যেই আরবি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলা সেগুলা নিয়ে। আমরা হচ্ছে এর আগের সেশনও সেম ভাবে তোমাদের সাথে ছিলাম, আরবি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো নিয়ে। এইবারও ছিলাম। এই জন্য মূলত আজকে আমাদের এই একদম লাস্ট মুহূর্তে সেই গাইডলাইন প্রোগ্রামটা, যে আমরা আসলে এতদিন পর্যন্ত যে ক্লাসগুলো করেছি, আমরা যেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি, অবশ্যই যেহেতু আমরা শর্ট টাইম একটা টার্মে আমরা তোমাদের সাথে ছিলাম, আমরা জাস্ট যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল, যে কোয়েশ্চেন গুলা ছিল বা যে অধ্যায়গুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি। তো তখন আসলে একটা তাড়াহুড়ার মধ্যে তোমাদের আসলে সেভাবে একটা প্রপার গাইডলাইন যেটা দরকার, তোমরা আসলে পরীক্ষা খাতায় কিভাবে লিখবা, কিভাবে তোমরা প্রেজেন্টেশন করবা, আরবি সাবজেক্ট গুলা আসলে কোন ব্যাপারগুলো তোমাদের সামনে আনা উচিত, কোন বিষয়গুলো তোমাদেরকে আসলে রাখা উচিত, কোন বিষয়গুলো তোমাদের একটু অ্যাভয়েড করলেও চলবে পরীক্ষার খাতায় ওই জাস্ট ওই টাইমটাতে, এই ব্যাপারগুলো নিয়ে আসলে সেভাবে আলোচনা করা হয়নি। তো আজকে আমরা মূলত ওই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যেহেতু অলরেডি পড়েছো, তোমাদের একটা প্রস্তুতি অবশ্যই আছে, সেখানে নতুন করে বলার কিছু নাই। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন জানা আছে, কোয়েশ্চেন নিয়ে তোমাদের একটা বিস্তার পড়াশোনা আছে। আশা করি তোমরা সেভাবে খুব ভালো একটা পরীক্ষা দিবা। তারপরও আমরা আমাদের আসলে একটা অভিজ্ঞতা, বা আমরাও পরীক্ষা দিয়েছিলাম এক সময়, আমরা দেখেছি টিচাররা আসলে কোন ব্যাপারগুলোতে আসলে বেশি ফোকাস করে, কোন বিষয়গুলোতে টিচাররা আসলে একটু গুরুত্ব দেয় বেশি। বা অনেক সময় দেখা যায় যে আমরা আসলে মনে করি যে এই একটা কোয়েশ্চেন যেখানে আসলে আমি 3-4 পৃষ্ঠা লিখলে একটা ভালো মার্ক পেতে পারি, কিন্তু না, ওখানে তোমার আসলে ইম্পর্টেন্ট অন্য কিছু। যেমন আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, ফিকাতে আসলে তুমি একটা কোয়েশ্চেনে যখন অ্যান্সার করবা, তো অনেকে চিন্তা করে যে 10, 12, 13, 14 পৃষ্ঠা লিখলে একটা হয়তো ভালো মার্ক পেতে পারি। তো এট দ্য সেম টাইম আরেকজন এই 10, 12, 13 পৃষ্ঠা না লিখে 7-8 পৃষ্ঠার মধ্যে ওই রিলেটেড অনেক বেশি দলিল সে হচ্ছে ইনক্লুড করলো, অনেক ইমামদের মতামত ইনক্লুড করলো, তো তোমার থেকে কিন্তু সে বেশি ভালো নাম্বার পাবে। তো এইগুলা নিয়ে মূলত আমরা হচ্ছে আলোচনা করবো। তো আমরা কি শুরুতে মানে আরবি সাবজেক্ট গুলো নিয়ে কথা বলবো, নাকি হচ্ছে আমরা আহ আমাদের আছি, আচ্ছা। okay, ঠিক আছে, ধন্যবাদ ইকবাল স্যারকে, উনি চমৎকার ভাবে বেশ কিছু পরামর্শ দিলেন প্রথমেই। তোমাদের আলিম পরীক্ষা অবশ্যই আরবি, বালাগাত, মানতিক বা ফিকা, এই সাবজেক্ট গুলোর পাশাপাশি আরো গুরুত্বপূর্ণ বেশ কিছু সাবজেক্ট অবশ্যই রয়েছে, যেমন বাংলা, ইংরেজি, আইসিটি, এই টপিক গুলো আমরা রয়েছে। জানি তোমাদের ইংরেজি বিষয়ের উপর সার্বিক দিক নির্দেশনা দেওয়ার জন্য এবং গাইডলাইন দেওয়ার জন্য আজকে আমাদের সাথে আছে আশরাফুল ইসলাম সাগর স্যার। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। স্যার, যদি একটু আপনার পরিচয়টা দিতেন। আচ্ছা, আমি মোহাম্মদ আশরাফুল আলম সাগর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে অধ্যয়নরত। আমিও তোমাদের মতোই একসময় এইচএসসি পরীক্ষায় বসতে হয়েছিল। আমি 2023 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছি, এখন 2025। তো তোমরা মানে আমরা হচ্ছে মাত্র যুদ্ধক্ষেত্রটা পার করে এসেছি, তাই যুদ্ধক্ষেত্রের পরিস্থিতিটা কি আমরা আসলে অন্যান্য সেনাপতি বা সৈনিক যেই থাকুক একটু বেশি ভালো বলতে পারবো। আচ্ছা, ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যে প্রথম যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে আমরা প্রচুর প্যানিক থাকি পরীক্ষার আগের রাতে, প্রচুর টেনশন কাজ করে পরীক্ষায় কেমন পড়বে কি পড়বে না। ঠিক এই যে টেনশনগুলা, চেষ্টা করবো প্রথমে মাথা থেকে এই টেনশনগুলো ঝেড়ে ফেলার জন্য। কারণ তোমার টেনশন তোমার মাথায় একটা বাড়তি চাপ তৈরি করে, এবং এই চাপের কারণে তোমার পরীক্ষাগুলো খারাপ করার একটা রিজন হইতে পারে। তো চেষ্টা করবা টেনশন মুক্ত থাকার এবং পরীক্ষার আগের রাতে একটু ভালোভাবে ঘুম পাড়ার। আচ্ছা, তো ইংরেজির ক্ষেত্রে তোমাদের তো প্রথমে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র পরীক্ষা, তারপরে ইংরেজি যে পরীক্ষাটা। তো ইংরেজির ক্ষেত্রে তোমরা চেষ্টা করবা যে ফার্স্ট পেপারের যে উইথ ক্লু, উইদাউট ক্লু, রিঅ্যারেঞ্জ রয়েছে এবং যে এমসিকিউ পার্টটা রয়েছে, এইখানকার
পুরো মার্কস অর্থাৎ 37 মার্কসই যেন তোমার পকেটে থাকে। কারণ দেখো এখানে যদি তুমি সঠিকটা লিখতে পারো, মার্কস কাটার কিন্তু কোনো ওয়ে নাই। অন্যান্য জায়গাতে লাইক ধরো যে তোমার এই কোশ্চিন অ্যান্সার করার ক্ষেত্রে বা সামারির ক্ষেত্রে বা অন্যান্য রিটেন পার্টে, সেখানে কিন্তু টিচার চাইলে মার্ক কাটতে পারে অনেক ভুল ধরে। বাট এই পার্টগুলোতে রিয়ারেন্স উইথ ক্লু উইদাউট ক্লু, এখানে কিন্তু মার্কস কাটার কোনো ওয়ে নাই। ঠিক আছে, তো চেষ্টা করবা যে পরীক্ষার আগের রাতে বেশি কিছু না পড়ে এই প্রশ্নগুলো একটু সলভ করা, এবং পরীক্ষার আগের রাতে আসলে লিখতে গিয়ে সময় নষ্ট না করার অনুরোধ রইল। তোমরা চেষ্টা করবা একটু মনে একটু রিভাইজ করার জন্য। আর যেটা বললাম উইথ ক্লু উইদাউট ক্লু, রিয়ারেন্স আর হচ্ছে এমসিকিউ, ফ্লো চার্ট, এই কয়েকটা জিনিস একটু বাসায় প্র্যাকটিস করবা। জাস্ট প্যারাগ্রাফ লিখে সময় নষ্ট করে এখন সময় নয়। আর অনেক সময় অনেক সময় একটা কমন প্রশ্ন থাকে যে প্যারাগ্রাফ যদি কমন না আসে কিভাবে লিখবো, বা কমপ্লিটিং স্টোরি কমন না আসলে আমরা কিভাবে লিখবো। তো তোমরা একটা কথা সবসময় মাথায় রাখবা যে তুমি যেটা জানো না সেটা কখনো পরীক্ষায় আসবে না। তোমার যে বিষয়ে কোনো জ্ঞান নাই সেই বিষয়ে কখনো পরীক্ষার হলে আসবে না। লাইক ধরো যে যে কোনো কিছু আসতে পারে, লাইক ধরো তো বললাম নেপোটিজম। নেপোটিজম মানে তো আমরা জানি, তাই না, একটা স্বজনপ্রীতি। তো এই বিষয়টা তো তোমার অবশ্যই জ্ঞানের বাহিরের কিছু না। বাট তোমার চেষ্টা করতে হবে যে তোমার যদি পড়া না থাকে একটু বানিয়ে লেখার, অর্থাৎ তোমার মনে বাংলায় যেটা আসতেছে সেটাই মনে মনে ইংলিশে ট্রান্সলেট করবা। এবং তোমরা এইচএসসি পরীক্ষার স্টুডেন্ট, তো একটা বাংলা সেন্টেন্সকে ইংলিশে ট্রান্সলেট করার ক্যাপাবিলিটি তোমাদের অবশ্যই থাকার কথা। ঠিক আছে, তা না হলে তো তোমরা আর এই এসএসসি পাশ করতে পারতা না, ইন্টার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারতা না। তাই চেষ্টা করবা যে কমন পাবো কে পাবো না এই দুশ্চিন্তা বাদ দাও। তোমরা যা পড়েছো এবং যা তোমাদের জ্ঞানের ভিতরে আছে সেখান থেকে কোশ্চেন আসবে। এবং কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে যে আমাদের এই গল্পের বাহিরে যে কমপ্লিটিং স্টোরিগুলো আছে, ঠিক আছে, যে গল্পগুলো আমরা সচরাচর পড়ি সেগুলো তো গল্পের অন্তর্ভুক্ত, সেগুলার হেডলাইনটাও বা টাইটেলটাও গল্পের মতো করে দিতে হবে। বাট যেই কমপ্লিটিং স্টোরিটা তোমাদের গল্পের বাইরে থেকে আসবে, অর্থাৎ তোমাদের একটু বানিয়ে লিখতে হবে নিজের মন থেকে, তো সেগুলোর ক্ষেত্রে চেষ্টা করবা যে 10-12টা লাইন অ্যাড করে একটা পূর্ণাঙ্গ কমপ্লিটিং স্টোরি তৈরি করার ক্ষেত্রে, এবং ওইটা রিলেভেন্ট কোনো একটা টাইটেল দেওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, আর ফ্লো চার্টের ক্ষেত্রে তো তোমরা নিয়ম সবকিছুই জানো, সামারি নিয়ম সবকিছু জানো। এবং সামারির ক্ষেত্রে চেষ্টা করবা খাতা ভরে না লেখার জন্য, চেষ্টা করবা যে যতখানি প্যাসেজ থাকবে তার 1/3 লেখার জন্য। ঠিক আছে, তো এটা হলো তোমার ফার্স্ট পেপারে। তো ফার্স্ট পেপারে ফার্স্ট প্রায়োরিটিটা দিবা রিয়ারেঞ্জ উইথ ক্লু উইদাউট ক্লু, ফ্লো চার্ট আর হচ্ছে এমসিকিউ পার্টটাতে। পরীক্ষার আগে যে গ্যাপগুলো আছে এই গ্যাপে জাস্ট এইগুলো প্র্যাকটিস করবা, আর কিচ্ছু করবা না। কারণ বাকিগুলো তোমার 2 বছর যা পড়েছো, তোমার ইংরেজি 12 বছর যা পড়েছো তার উপর ভিত্তি করে তুমি দিতে পারবা। আর সেকেন্ড পেপারের ক্ষেত্রে দেখো, গ্রামারের যে 60 মার্কস তোমরা চেষ্টা করবা 55+ রাখার জন্য। কারণ এই গ্রামার পার্টটা তোমার A+ ক্যারি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং যে 40 মার্কসের যে রিটেনটা থাকে, সেই রিটেনের ক্ষেত্রে একই পরামর্শ যে যে কোনো কিছু তোমার পড়ার বাইরে আসতে পারে, কিন্তু এমন কোনো কিছু আসবে না যেটা তোমার জ্ঞানের বাইরে। এই কথাটা সবসময় মাথায় রাখবা যে কমন পাবো কি পাবো না এই দুশ্চিন্তা বাদ। তো তোমাদের জন্য শুভকামনা রইলো, চেষ্টা করবা একটু টেনশন মুক্ত থাকার, পরীক্ষার হলে একটু রিল্যাক্স মুডে থাকার, মন মাইন্ডটা যেন একটু ফ্রেশ থাকে। এবং আরেকটা পরামর্শ থাকবে যে একটা কথা বাংলায় বলে যে আগে দর্শনদারি পরে গুণ বিচারি। তার জন্য চেষ্টা করবা যে খাতা যেন পরিষ্কার থাকে, কাটাকাটি যেন বেশি করা না হয়। এবং 1 নং প্রশ্নের উত্তর বা অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 1, এই পার্টটা যেন একটু ব্লু কালারে কালি দিয়ে লেখার চেষ্টা করবা। অর্থাৎ একটু তোমার কলমে একটু ভ্যারাইটিস আনবা। ঠিক আছে, একটা কালো কালি নিয়ে গেলা যেটা আমরা পুরোটা লিখবো, আর প্রশ্নের মানের ক্ষেত্রে বা প্রশ্নের যখন আমি নং দিচ্ছি সেগুলো একটু নীল কালি দিয়ে দিবা, তাহলে টিচার দেখতে একটু ইমপ্রেস ফিল হবে। ঠিক আছে, তো এভাবে তোমার ইংরেজি পরীক্ষাগুলো দিবা আশা করি। এবং তোমাদের জন্য শুভকামনা রইলো, দোয়া রইলো। ধন্যবাদ সাগর স্যারকে, তিনি খুব চমৎকার বেশ কিছু পরামর্শ দিয়েছেন। এই পর্যায়ে আমরা রিয়াদ স্যারের কাছে একটু আরেকবার যাব যে স্যার, আমরা ধরেন সাধারণত শিক্ষার্থীরা এতদিন তো অনেক পড়াশোনা করেছে অবশ্যই, এখন আগামীকাল পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো একজন শিক্ষার্থী মানে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে, অর্থাৎ আমরা যদি ইমিডিয়েট যে নাইট বলে থাকি, যেটা আগের রাত, সেই আগের রাতটা তার কিভাবে কাটানো উচিত? আগের রাতে অনেক বেশি পড়াশোনা করা উচিত, নাকি দ্রুত ঘুমিয়ে যাওয়া উচিত, বা কিভাবে আসলে আগের রাতটা তারা কাটাতে পারে? একজন শিক্ষার্থীর কি মনে হয়, আপনার কাছে কি করা উচিত? প্রথমত আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে অবশ্যই আগের রাত অনেক বেশি পড়াশোনা করা উচিত না। আগের রাতটা আসলে মূলত মানে ঘুমানো বলতে একটা টাইম যেটা আসে, ঘুমের যে সময়টা, ওই সময় অনুযায়ী ঘুমানো উচিত। যেটা আমরা আসলে একদম আমাদের জন্য যেই মানে স্মার্ট টাইম যেটা আমরা ধরি, স্ট্যান্ডার্ড টাইম যেটা ধরি, সেটা হচ্ছে যে রাত ম্যাক্সিমাম 11টা পর্যন্ত আমরা জাগতে পারি, এর বেশি না। আর সব থেকে বড় কথা হচ্ছে আগের দিন রাত না, মানে আগের দিন থেকেই মূলত বা 2-3 দিন আগ থেকে হচ্ছে খাদ্যাভ্যাসের যে বিষয়টা আর কি, খাওয়া দাওয়ার যে ব্যাপারটা, এটা একটু প্রপারলি মেনটেন করা। কারণ হচ্ছে দেখা গেছে যে পরীক্ষার হলে বা ওই টাইমটা যদি পেট খারাপ করে,
তুইলা বা তো বলার না। হ্যাঁ, শরীর যদি খারাপ হয়ে যায় ওই সময় আসলে এটা অনেক বড়। আমরা নর্মালি যেটা দেখি যে ওই যে সাগর বলতেছিল এটা প্যানিক না হওয়া। তো অনেক সময় দেখা গেছে যে আসলে সিজন, এই যে এখন কিন্তু কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে এখন কিন্তু গরম পড়ছে হুট করে। তো সিজনের একটা ব্যাপার থাকে, এই যে রোদের যে সময়টা, এই সময় খাওয়া দাওয়ার ভারী মানে ওই যে বিরিয়ানি টাইপের খাবার দাবার এগুলো একটু প্রবলেম হতে পারে। আবার হচ্ছে অনেকের এই যে প্যানিকের কারণে, চিন্তার কারণে দেখা গেছে যে অনেকের জ্বর বা হচ্ছে শরীর খারাপ করতে পারে। এই জন্য আসলে শুধুমাত্র পরীক্ষার আগের দিন না, আমার আমার যেটা মনে হয় সেটা হচ্ছে পরীক্ষার 3-4 দিন আগ থেকে হচ্ছে একটু রুটিন মেনটেন করে হচ্ছে থাকা, বা পড়াশোনা, ঘুম একটা ব্যালেন্স রাখা আর কি। এবং ঘুমটা যত সম্ভব একটু একদম যতটুকু প্রয়োজন তার থেকে একটু বেশি, আধা ঘন্টা 1 ঘন্টা হলেও বেশি ঘুমানো। এটা হচ্ছে প্রথম কথা। এটা হচ্ছে মানে শরীরের দিকে লক্ষ্য করে যে কথা সেটা আর কি। আর আর যেটা ব্যাপার সেটা হচ্ছে যে পরীক্ষার একদম আগের রাত পর্যন্ত যদি বলেন তাহলে এতটুকুই আর কি। আচ্ছা, আহ, ঠিক আছে, ধন্যবাদ রিয়াজ স্যারকে, খুবই চমৎকার পরামর্শ দিয়েছে। এটা অনেকেই করণীয় যে আমরা দেখি যে পরীক্ষার আগের রাতে খুব বেশি প্যানিক হয়ে যায়, আমরা মনে করি আগের রাতে পড়ে একদম আলহামদুলিল্লাহ প্লাস পাবো, ফাটাই ফেলবে। সেটা আসলে হয় না। ধন্যবাদ রিয়াজ স্যারকে। আচ্ছা ঠিক আছে, এই পর্যায়ে আমরা সাগর স্যারের কাছে আরেকটি প্রশ্ন নিয়ে যাব একটু। সেটা হলো যে পরীক্ষার আগের রাতে তাহলে কি একদমই পড়াশোনা করবে না, নাকি কিছু সিলেক্টিভ কিছু টপিকে, যেমন ধরে আমি যদি আগামীকাল তো বাংলা প্রথম পত্র পরীক্ষা, আমি যদি বলি যে যেমন বাংলা প্রথম পত্র হয়তো আমার সমাসে একটা সমস্যা আছে, সমাসের ওই টপিক গুলো জাস্ট বোর্ড প্রশ্নগুলো জাস্ট একটু দেখে যাওয়া, শুধু বোর্ড প্রশ্নগুলো, সেটা কি ইংরেজির ক্ষেত্রে একই কিছু না, আপনি যদি একটু বলছেন। তো প্রতিটি সাবজেক্টের ক্ষেত্রেই একই বিষয়, যে পরীক্ষার আগের রাতটাতে একদমই যে পড়বো না তা না, বা সারা রাত ঘুমাবো তাও না। তুমি চেষ্টা করবা 11টা বা 12টার আগে তোমার পড়াটা কমপ্লিট করে দেওয়ার জন্য। আর অবশ্যই আমাদের একটা প্রস্তুতি তো নিতেই হবে, কারণ পরীক্ষার হলে যাওয়ার আগে একটা পূর্ব প্রস্তুতি প্রয়োজন। তো সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবা তুমি যেই বোর্ডে পরীক্ষা দিবা সেই বোর্ডের অন্তর্ভুক্ত স্বনামধন্য যে কলেজগুলো রয়েছে ওই কলেজগুলোর মডেল টেস্ট করার জন্য। কারণ দেখো, তোমার পরীক্ষার আগের রাতে কিন্তু তুমি সকল বোর্ডের সকল কোশ্চেন সলভ করতে পারবা না, বা সকল কলেজের সকল কোশ্চেন তুমি সলভ করতে পারবা না। তাই তুমি চেষ্টা করো তোমার যে বোর্ড, তুমি ধরো যদি রাজশাহী বোর্ডে থাকো বা ঢাকা বোর্ডে থাকো, তোমার স্ব বোর্ডের যে কলেজগুলো রয়েছে, হ্যাঁ, অথচ বা তোমরা যারা মাদ্রাসা বোর্ডে রয়েছে, তাই না, তো মাদ্রাসা বোর্ডের যে কলেজগুলো রয়েছে মাদ্রাসা বোর্ডের আওতাভুক্ত, তো সেই কলেজগুলোর কোশ্চেন গুলো তোমরা একটু সলভ করবা। ঠিক আছে, মানে পরীক্ষার আগের রাতে এত কিছু করার দরকার নেই, জাস্ট যেটা করবা সেটা হচ্ছে পরীক্ষার আগে যে গ্যাপগুলো, সেই গ্যাপগুলোর মতো বাংলা হোক বা ইংরেজি হোক বা অন্যান্য যে তোমাদের সাবজেক্ট গুলো আছে, যে মাদ্রাসা বোর্ডের অন্তর্ভুক্ত যে কলেজগুলো, সেই কলেজগুলোর তুমি প্রশ্ন সলভ করে যাবা পরীক্ষার আগের রাতে। আমি মনে করি এইটুকু করতে পারলে তাদের জন্য প্রস্তুতিটা খুব ভালো হবে। আচ্ছা, ঠিক আছে, সাথে আমি আরেকটা যুক্ত করি, সেটা হলো পরীক্ষার আগের রাতেই পরীক্ষার যে ফাইল আছে, প্রবেশপত্র এবং প্রয়োজনীয় যে কাগজগুলো নিয়ে যাওয়া যাবে, সেগুলো গুছিয়ে রাখা, যেন পরীক্ষার দিন সকালে আর খুঁজতে না হয় যে কোথায় আমার কোন জিনিসটা আছে। আচ্ছা, আমরা পরীক্ষার আগের রাতের করণীয় সম্পর্কে একটা বিস্তৃত ধারণা পেলাম। এখন আমাদের যে বিষয়টা অনেকের প্রশ্ন থাকে যে স্বাভাবিক আমরা তো অবশ্যই পরীক্ষার হলে যাব, একটা নির্দিষ্ট সময় হাতে রেখে আমরা বের হব, যেন খুব তাড়াহুড়া না করেও চলে যায়, আবার যেন খুব একদম ওই যে কি যেন বলে না, 11th আওয়ার যদি আমি ভুল না করে থাকি, বাগধারা, এলিভেন্থ আওয়ার নাকি, আচ্ছা আমাদের সাথে ইংরেজি স্যার আছে, উনি অবশ্যই আমার চেয়ে ভালো জানেন। তো 11th আওয়ার যেন না হয়ে যায়, ঠিক আছে, একটা যথাসময়ে বের হওয়া, আমার দূরত্বটা যেহেতু খুব দূরে, হয়তো আমাদের পরীক্ষার কেন্দ্র পড়ে না। আচ্ছা, এখন যে বিষয় হলো আরেকটা যে মাদ্রাসা বোর্ডে যারা, আমরা যেহেতু আলিম শিক্ষার্থীদের জন্য গাইডলাইন সেশন করছি, মাদ্রাসা শিক্ষার্থীদের ভিতর একটা ভয় কাজ করে যে ওরা তো লাল সাল উপন্যাস, যেহেতু আগামীকাল বাংলা প্রথম পত্র পরীক্ষা, আমি আমি যতদূর জানি যে ওদের সিলেবাসে লাল সালু উপন্যাস কিংবা নাটক থাকে না, মাদ্রাসা বোর্ডের সবাটাই, তাই না, হ্যাঁ, কিন্তু অ্যাডমিশনে যে আবার সেটাও তাদের থাকে, এটা মানে এই একটা দুশ্চিন্তা থাকে। মানে মাদ্রাসা বোর্ডের স্টুডেন্ট তারা বাংলা সৃজনশীল গুলো কিভাবে লিখবে, বা তারা যে মানে পরীক্ষার হলে তাদের যে কাজকর্ম, ধরেন এরকম হলো যে একটা প্রশ্ন হঠাৎ দেখছে কিন্তু মনে হচ্ছে যে এটা কমন পড়ছে না, বা এটা কনফিউশন লাগছে, হঠাৎ ভুলে গেছে, মানে পারতো বা মনে হচ্ছে না, এই সময়গুলো তারা কিভাবে পরীক্ষার হলে ওভারকাম করবে। আচ্ছা, এইটা যদি মানে আমি একদম আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলি, সেটা হচ্ছে যে পরীক্ষার হলে দেখা গেছে যে আমরা যতই পড়াশোনা করে যাই বা আমরা যতই প্রিপারেশন নিয়ে যাই, আমাদের একটা অংশ থাকবে যেটা আসলে আমাদের একদমই কমন পড়বে না। এবং কোশ্চেনের প্যাটার্নটা নর্মালি এরকমই থাকে, আরবিগুলা ছাড়া। আরবিগুলাতে একদমই আমাদের মোটামুটি 95% বা 98% হচ্ছে কমন পড়ে যায়। আরবি যে সাবজেক্টগুলো রয়েছে আর কি, শুধুমাত্র কোরআন ছাড়া। কোরআনে হচ্ছে দেখা গেছে একটা হিউজ সিলেবাস, প্রায় অনেকগুলা সূরা, একদম সূরা
নিসা থেকে নিয়ে একদম সূরা আরাফ পর্যন্ত, এবং শর্ট সিলেবাসের কারণে কিছু জায়গা হচ্ছে একটু কম থাকে, কিন্তু সিলেবাসটা হিউজ, তো এতগুলো আয়াত বা এতগুলো জায়গা আসলে একটু কভার করা কঠিন হয়ে যায়। তো কোরআন ছাড়া অন্যান্য সাবজেক্টে মোটামুটি কমন পড়ে। তো এই ছাড়া বাকি যে সাবজেক্টগুলো রয়েছে, ইংরেজি, বাংলা, বা হচ্ছে অনেকে ইকোনমিক্স নেয়, এক্সট্রা সাবজেক্ট, অনেকে পৌরনীতি নেয়। তো এইসব সাবজেক্টগুলোতে আমরা যেটা আসলে দেখলাম, আইসিটি, যে যেটা কমন পড়ে, প্রায় যদি বলি যে 75% or 80% এরকম একটা জায়গা থাকে যে কমন পড়ে। তো কমন পড়ার মধ্যে একটা অংশ থাকে খুবই সহজ, একটা অংশ থাকে আবার একটু কম্পারেটিভলি কঠিন, হ্যাঁ, যেটা একটু মাথা খাটানো লাগে, আরেকটা পার্ট থাকে যেটা কমনই পড়ে না। তো এই জন্য যেটা করণীয়, যে আসলে প্রথমত অবশ্যই আমরা আমাদের যে জায়গাগুলো আমাদের আসলে ফ্যামিলিয়ার, আমরা আসলে যেগুলোতে পরিচিত, আমরা পারতেছি, এগুলা অবশ্যই আগে টাচ করা, এমসিকিউ হোক বা সেটা সিকিউ হোক। এরপরে গিয়ে লাস্টের দিকে আমরা হচ্ছে মেনলি আনকমন জায়গাগুলো, এবং সেখানে অবশ্যই আমাদের ওই যে সাগর বলতেছিল যে আমাদের আসলে কোনো কিছু অজানা না, হ্যাঁ, মানে আমরা আসলে কিছু না কিছু জানি। তো ওই কিছু না কিছু জানাটাই এখানে মূলত কাজ করাইতে হবে। আমাদের একদম মূল কথা হচ্ছে মাথা ঠান্ডা রাখতে হবে, প্যানিক খাওয়া যাবে না। যদি আমরা প্যানিক না খাই, মাথা ঠান্ডা রাখি, আমরা আমি আমার পরীক্ষার সময় সেম জিনিসটা একদম লাস্টের দিকে ওগুলা টাচ করতাম, এবং মাথা ঠান্ডা রেখে অ্যাটলিস্ট আমার মোটিভ থাকতো এটা যে যেভাবে হোক আমাকে হচ্ছে অ্যান্সার করে আসতে হবে 100 মার্কের, এবং এই মোটিভটা যখন আমি মাথায় রাখবো তখন আমি অ্যান্সার করে আসতে হবে। এবং পরীক্ষার ক্ষেত্রে অ্যাডমিশনটা তো ভিন্ন। তো আহ, আলিম বলি বা এইচএসসি বলি, তো টিচাররা নর্মালি কিন্তু মার্ক দিয়ে দেয় যদি আমি অ্যান্সারটা করে আসি আর কি। আচ্ছা, ধন্যবাদ রিয়াদ স্যারকে আবারও। তাহলে আর পরীক্ষার হল দেখলাম, আমরা পরীক্ষা দিয়ে আসলাম, ঠিক আছে, আমার পরীক্ষা হয় ভালো হবে না হয় খারাপ হবে, দুটোর একটা তো। অবশ্যই আশা করি সবার পরীক্ষা ভালো হবে। এখানে আরেকটা বিষয় যেটা হয়, পরীক্ষার্থীদের ভিতরে একটা প্রবণতা থাকে, আমি যদি ভুল না করে থাকি, পরীক্ষা দেওয়ার পরে ধরলাম একটা প্রশ্ন এসেছে, ক নম্বর প্রশ্ন, সে হয়তো সঠিক উত্তর করতে পারেনি। তারপর পরীক্ষার হল থেকে বের হওয়ার পর বন্ধুদের সাথে তো আলোচনা আমাদের হয়, যে তুই এটা কি দিছিস, আমি এটা ভুল করছি, তোর এটা হয়েছে। এই ধরনের আলোচনার পরে এক ধরনের মানে হতাশা কাজ করা, যে আমারটা হ্যাঁ, হয় নাই, ওরটা হয়েছে, বা আমি পারছি না, ও ওটাও পারছে, পাচ্ছে। তাই না? বা পরবর্তী পরীক্ষার উপর এটা কতটুকু প্রভাব ফেলে, বা ওই মুহূর্তে আসলে স্টুডেন্টের আসলে কি করা কি করে? উচিত, এইটা নিয়ে আমরা একটু সাগর স্যারের কাছে জানতে চাবো। সাগর স্যার যদি একটু আচ্ছা। তো পরীক্ষার প্রশ্ন পাওয়ার পর আমারও আসলে কাজ করতো যে 30টা এমসিকিউ যদি থাকতো, একটু মিলাই নেই, এই ভাবটা একটু কাজ করে। তো আসলে যাদের মানে আমার মতে হয়তো কি যে আমার ভুল গেলে আমার আসলে খুব একটা খারাপ লাগতো না, কারণ আহামরি খুব একটা ভুল যাইতো না, সেজন্য খারাপ লাগতো না। তো তোমাদের যাদের এরকম যে চান্স থাকে যে দুই একটা ভুল গেলে মন খারাপ হবে, একটু হতাশ হয়ে যাওয়া, চেষ্টা করো তারা মিলাবাই না। তারপরও মিলাইতে মন চাবে, তো আসলে যেটা মন চায় সেটা আসলে কন্ট্রোল করার কিছু নাই। তোমরা চেষ্টা করবে যে মিলানোর পর যেটা ভুল হইতেই পারে, কারণ দেখবা যে বোর্ডে টপ করবে সে কিন্তু 100-তে 100 পাচ্ছে না, তাই না? তো সবারই ভুল হবে, তোমার 2টা ভুল হোক, 3টা ভুল হোক, 5টা ভুল হোক, তাও তো তোমার 15 মার্কস আছে তোমার এ প্লাস পাওয়ার জন্য, তাই না? তোমার তো আর 15টা এমসিকিউ ভুল হচ্ছে না। ঠিক আছে, তো দেখবা যে ফার্স্ট হয় সেও ফুল মার্কস পাবে না, আর তুমিও ফুল মার্কস পাবে না। তো ভুল গেলে আসলে প্যানিক হওয়ার কিছু নাই, পরবর্তী পরীক্ষাটাতে যেন তোমার এই ভুল যাওয়ার প্রভাবটা না পড়ে সেটা বজায় রাখার চেষ্টা করবা। কোনো কিছুতে প্যানিক হওয়া যাবে না, কোনো কিছুতে টেনসড হওয়া যাবে না। যেটা চলে গেছে তো চলে গেছে, মানে অতীতকে ভুলে যাইতে হবে, তোমাকে বর্তমানকে নিয়ে বেঁচে থাকতে হবে। ঠিক আছে, সামনের পরীক্ষা যেটা থাকবে সেইটার প্রস্তুতিটা ভালো করে নিতে হবে। ওই পরীক্ষা দিয়ে আসছো মানে ওই পরীক্ষা চ্যাপ্টার ক্লোজ, তোমার 100টা ভুল যাক সেটা আসলে আর দেখার বিষয় না, তো হয়ে গেছে। তুমি টেনশন করলে তোমার পরবর্তী পরীক্ষাটা খারাপ হবে। তাই টেনশন না করে পরবর্তী পরীক্ষাটা যেন ভালো করতে পারো, সেই প্রস্তুতিটা তোমরা আশা করে নিবা। ঠিক আছে, ধন্যবাদ সাগর স্যারকে, খুবই দারুণভাবে একটি পরামর্শ দিয়েছেন। আচ্ছা, এখন যে বিষয় হলো যে পরীক্ষার চলাকালীন বা পরীক্ষা দেওয়ার পরে অনেক অনেক সময় যে বিষয়টা হয় যে আমাদের পরিবারে অনেক সময় আমাদের অনেক মন খারাপ করে দেয়, তারা পরীক্ষা একটা দুটো খারাপ হতেই পারে, তাই না? স্বাভাবিকভাবে আমরা যেটা দেখি এইচএসসি বা আলিম পরীক্ষার প্রশ্নগুলো যেভাবে হয় বা বোর্ড পরীক্ষাগুলো যেভাবে হয়, একটা তাদের প্যাটার্ন থাকে। প্যাটার্নটা কি? আমি যদি ভুল না করে থাকি, আপনারা আছেন আমার সাথে, যে একটা বিষয় যে প্রশ্ন ধরেন আমার 12টা সাবজেক্টের হুম, পরীক্ষা হচ্ছে, 12টা সাবজেক্ট থেকে দুটো পরীক্ষা তারা খুবই একটা ভালো প্রশ্নে নেয়, বা আমি যদি বলি কঠিন, কঠিন যদি আমি প্রশ্ন, বোঝাতে হ্যাঁ। চাই যে কঠিন প্রশ্ন দুটো পরীক্ষা হয়, বাকি 10টা পরীক্ষা খুবই সহজ খুবই বা সহজ। এভারেজ একটা প্রশ্ন হয়। এবং স্টুডেন্টদেরকে একটা লেভেল প্লেইং ফিল্ড তারা হুম, দেয়, যে তারা যেন ভালো একটা রেজাল্ট করতে পারে। এখন সেটা এরকম যদি হয় যে বাংলা প্রথম পত্রটাই খুব কঠিন হয়ে গেছে, যেহেতু আগামীকাল প্রথম পরীক্ষা, ঠিক আছে, এরকম যদি হয়, তো স্বাভাবিকভাবে পরীক্ষা খারাপ হইলে তো আমাদের একটা ডিপ্রেশন, আমরা চলে যাই যে হ্যাঁ, হ্যাঁ। ফার্স্ট পরীক্ষায় খারাপ হয়ে গেছে, আমার প্রস্তুতি না হয় কতটা খারাপ। এবং বাসায় অনেক প্রেসার দেয় অনেক সময় বাবা মা, বড় ভাই বা বোন। হুম। এই সময় আসলে স্টুডেন্টদের করণীয় কি বলে মনে করেন আপনি স্যার?
আসলে এইটা যদি বাসার কথা বলা হয়, সেখানে আসলে পুরো ব্যাপারটাই চলে আসে আসলে নিজের কনফিডেন্সের উপরে আর কি। যে আসলে আমি কি মনে করতেছি যে আমি কেমন পরীক্ষা দিচ্ছি সেটার উপরে। আর যে সাগর একটু আগে বলতেছিল যে হচ্ছে যে কোনোভাবে হচ্ছে যে আমার এখনকার পরীক্ষার উপর পরে পরীক্ষা সে প্রভাবটা ফেলা ফেলা যাবে না, প্যানিক হওয়া যাবে না। আমার এই পরীক্ষাটা যেমন গেছে, যদি আমি মনে করি যে আমার এই পরীক্ষাটা খুব ভালো গেছে, তাহলে আমি সেটার উপর একটা কনফিডেন্ট নিয়ে আমি হচ্ছে পরবর্তী পরীক্ষা আরো ভালো করবো। যদি আমি মনে করি যে আমার এই পরীক্ষাটা খুব বেশি একটা ভালো জানে, এটাও আমি আমার ওই মানে রিপ্লেস করবো কনফিডেন্টে, যে হচ্ছে যে আমি এটা ভালো হয় না, পরেরটা এর থেকে ভালো দেওয়ার ট্রাই করবো। তো মানে সিমিলার, মানে সেম জিনিসটা আসলে আমাদের ওই মানে ফ্যামিলির দিকেও যায়। আমাদের ফ্যামিলি থাকে না অনেক, মানে সব মেম্বার থাকে না কিন্তু একজন দুজন থাকে যারা হচ্ছে একটু মানে কেমন হয়েছে দেখি, তুমি বলো তো এটা অ্যান্সার কি, আর যদি answer না তুমি কি পরীক্ষা দিছো, তুমি পরীক্ষা ভালো হয় না। তো এটা আসলে একটু মানে তার এই যে মানে এই যে বিহেভিয়ারটা, এটা একটু মানে ডাউন করে দেবে, বা তার হচ্ছে কনফিডেন্স ডাউন করে দিতে পারে। তা আমরা বলবো অবশ্যই কনফিডেন্স ডাউন করা যাবে না। আমি নিজের ক্ষেত্রে যেভাবে এই জিনিসটা চিন্তা করতেছি, যে আমি আমার আগের পরীক্ষার কি জানি বলে ওইটাকে প্রভাবটা আমি আসলে পরের পরীক্ষায় নিব না। সেম ভাবে আমি ছাড়া অন্য কেউ, ফ্যামিলি বন্ধু বান্ধবের কোনো কথা যেটা আমাকে কোনোভাবে আমার মোটিভেশনকে লো করে দিতে পারে, আমার কনফিডেন্স থেকে লো করে দেয়, সেটা আমি কোনোভাবে আমার মাথায় নিব না, অ্যাটলিস্ট এই পরীক্ষার টাইমটাতে। আচ্ছা, ধন্যবাদ স্যারকে। আমরা তাহলে ওভারঅল একটা ধারণা পেলাম যে পরীক্ষার হলের করণীয়, আগের রাতের করণীয়, এই বিষয়গুলো আমরা ধারণা পেলাম। আচ্ছা, বাংলা গাইডলাইন সেশন আমরা ইতিমধ্যে আজকে এইচএসসি একটা করেছি। আমি যদি শর্ট করে আরেকটু বলি, যে প্রথমত হলো বাংলা, তোমাদের এখন পরীক্ষার আগের রাতে আর কোনো এক্সট্রা চাপ নেওয়ার কোনো দরকার নাই। শুধু যদি একান্ত পড়তেই চাও যে আমার টেনশন হচ্ছে কি করব, আমি বলবো তোমার যে নিজস্ব বোর্ড আছে, যেহেতু তোমরা মাদ্রাসা বোর্ডের স্টুডেন্ট, তোমরা মাদ্রাসা বোর্ডে অবশ্যই শুধু মাদ্রাসা বোর্ডেরই প্রশ্নগুলো, বিগত 2 বছর 3 বছর প্রশ্নগুলো সমাধান করে ফেলো বাংলা, ইনশাল্লাহ তাআলা সেখান থেকে কমন করবে। আর যদি একটু সময় থাকে, বিগত 5 বছর প্রশ্নগুলো এক নজর একটু দেখে যাও। আর কোনো এক্সট্রা প্রেশার এখন নেওয়া দরকার নেই। এবং তুমি যতটুকু পারো, যেভাবে পারো, যেভাবে শিখেছো সেভাবেই পরীক্ষায় অ্যান্সার করো। নিশ্চিত করো যে তুমি সকল প্রশ্নের উত্তর করতে পারছো। ঠিক আছে, এটা তোমাকে অবশ্যই নিশ্চিত করে পরীক্ষার হল থেকে আসতে হবে। এটা হলো তোমাদের বাংলার জন্য এক এক কথায় একটা সাজেশন। এখন আমরা যদি সামনে দেখবো যে বাংলা পরে অবশ্যই ইংরেজি পরীক্ষা আছে, এবং ইংরেজির পরে আমরা তাদের মাদ্রাসা স্টুডেন্টদের আরবিক প্রশ্ন, আরবিক পরীক্ষা বা অন্যান্য সাবজেক্ট পরীক্ষা আছে, সেগুলো আমরা একটু জানার চেষ্টা করবো। প্রথম যদি আমরা একটু স্যার আপনার কাছে যাই, যে ইংলিশ, ওরা ইংরেজি বিষয়টা একদিনের শেষ মুহূর্তে কিভাবে দেখবে বা কোন বিষয়টা খেয়াল রাখবে? হুম। আচ্ছা, একটু আগেও যেটা বললাম আমার একই কথা, যে এই শেষ মুহূর্তে ইংরেজি পড়ার ক্ষেত্রে তোমরা তোমরা তো সবাই মাদ্রাসা বোর্ডে, তো মাদ্রাসা বোর্ডের কোশ্চেন গুলো সলভ করবা। পাশাপাশি মাদ্রাসা বোর্ডের যে স্বনামধন্য কলেজগুলো রয়েছে, কলেজগুলোর মডেল টেস্ট সলভ করবা। তাহলে কারণ দেখবা যে তোমার কোশ্চেনটা কিন্তু যে আহ, এই নটরডেম কলেজের কোনো টিচার করতেছে না, তোমার কোশ্চেনটা কিন্তু করবে তোমার মাদ্রাসা বোর্ডের আওতাধীন কোনো একটা কলেজের টিচার, তাই না? তো চেষ্টা করবা তোমার মাদ্রাসা বোর্ডের প্রশ্নগুলো সলভ করার পাশাপাশি তোমার মাদ্রাসা বোর্ডের আওতাভুক্ত কলেজগুলোর প্রশ্ন সলভ করা। তাহলে তুমি তোমার প্রস্তুতিটা খুব ভালোভাবে নিতে পারো। মানে তোমার পরীক্ষার আগে, মানে পরীক্ষার হলে বসার আগে তুমি বাসায় আরো 5 সেট পরীক্ষা দিবা। তোমার নিয়তটা যেন এটা থাকে, বুঝতে পারছো? তো বেশি বেশি পরীক্ষা দিবা যাতে পরীক্ষার হলটা তোমার বাড়ির মতো মনে হয়, যে আমি তো বাড়ি দিয়ে তো পরীক্ষা দিয়েইছি, তার পরীক্ষার হলে বসে আমার পরীক্ষা দিতে কি প্রবলেম। ঠিক আছে, এই কনফিডেন্স লেভেলটা গ্রো করার চেষ্টা করো পরীক্ষার আগের রাতে। কনফিডেন্সটা খুব গুরুত্বপূর্ণ, কারণ টেনশন যখন তোমার মাথায় চলে আসবে, আসলে তোমার পড়া মাথায় থাকবে না, তুমি জানা জিনিসটাও ভুলে যাবা। ঠিক আছে, সেজন্য প্র্যাকটিস করো, তোমার মাদ্রাসা বোর্ডের কলেজগুলোর কোশ্চেন সলভ করো, এবং মাদ্রাসা বোর্ডের প্রশ্নগুলো আগের রাতে সলভ করলে আশা করি তোমরা ওর ভিতরেই ভালো একটা প্রস্তুতি নিতে পারবা, সেটা ইংরেজির ক্ষেত্রে হোক বা বাংলার ক্ষেত্রে হোক, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তোমাকে অনেক দারুণ পরামর্শ দিয়েছো। এবার যদি আমরা একটু রিয়াদ স্যারের কাছে যাই, যে অ্যারাবিক বা অন্যান্য যে সাবজেক্ট গুলো আছে সেগুলো একজন স্টুডেন্ট কি করণীয়, এখন যেহেতু পরীক্ষা চলে এসেছে, যে স্টুডেন্টরা এতদিন পড়াশোনাও করে নাই তার জন্য যেন সেটা কার্যকর হয়, এবং যে খুবই পড়াশোনা করছে তার জন্য যেন একটা কার্যকরী পরামর্শ কিভাবে দেওয়া যায়? আচ্ছা, এখানে আমি যে শর্টে যদি বলি, সেটা হচ্ছে যে আরবিক তো সাবজেক্ট অনেকগুলা। এইচএসসির সাথে মাদ্রাসার হচ্ছে পার্থক্য এটা, সেটা হচ্ছে যে এইচএসসি তে আপনার হচ্ছে যে বাংলা দিয়ে শুরু হয় আচ্ছা, আচ্ছা, পরীক্ষাটা, আর আলিমে হচ্ছে কোরআন দিয়ে শুরু হয়। তো এরপরে হচ্ছে কোরআনের পরে হাদিস, এরপরে আর কি কন্টেন্স ফিকা হয়, ফিকার পর না, হাদিসের পরে নর্মালি অ্যারাবিক ফার্স্ট হয়, অ্যারাবিক সেকেন্ড, তারপর হচ্ছে বাংলা শুরু হয়, লাস্টের দিকে আবার মাঝখান দিয়ে ফিকা টিকা এগুলো হয়। তো অ্যারাবিক সাবজেক্টগুলোর ক্ষেত্রে আসলে কমন কথা যেটা, সেটা হচ্ছে তোমাদের কোরআন ছাড়া বাকি সাবজেক্টগুলো কমন পড়বে। এটা তোমরা হচ্ছে ওই যে সাল ভিত্তিক যে সাজেশনগুলো আমরা তো ওইভাবেই তোমাদেরকে পড়াইছি, বা প্রশ্নগুলো ওইভাবে সলিউশন করানোর ট্রাই করছি।
এর বাইরেও তোমরাও অনেক প্রস্তুতি নিয়েছো, তোমরাও অনেক চেষ্টা করেছো, এবং সেইভাবেই তোমরা যদি মানে ওই জিনিসগুলোকে যদি রিভিউ করতে থাকো, ওই জিনিসগুলো যদি তোমরা আহ, আবারও যদি প্র্যাকটিস করতে থাকো পরীক্ষার আগে, তোমাদের যে টাইম আছে ওই টাইমের মধ্যে আশা করি ওখান থেকে কমন পড়বে। এখানে আলাদা কোনো কিছু করার নাই, বা আলাদা কোনো কিছু টেনশনও করার নাই। আর বিক্ষেত্রে সবচেয়ে কমন বা সবচেয়ে সহজ জিনিসই হচ্ছে এইটা। শুধুমাত্র কোরআনের ক্ষেত্রে তোমাদের আসলে একটু আহ, গুরুত্ব দিয়ে পড়তে হবে। তোমাদের শুধুমাত্র হচ্ছে তোমাদের দেখবে আলফাতা গাইড, হ্যাঁ, যেটা নর্মালি আমরা বেশি পড়ি, বা অন্যান্য গাইডেও দেখবা যে 3 স্টার মার্ক করা বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেওয়া যেই কোয়েশ্চেনগুলো আছে ওগুলো তো অবশ্যই সলভ করবো। তার থেকে যে নিচে যেগুলো আছে 2 স্টার তারপর 1 স্টার, আমার মনে হয় কোরআনের ক্ষেত্রে আসলে সবগুলো আসলে তোমাদের একটু সলভ করে যাওয়া উচিত। যেহেতু পরীক্ষার আগের দিন রাত, কালকে তো মনে হয় ওদের কোরআন পরীক্ষায় হবে। তো আজকে রাত্রে আর এত এটা আসলে মাথায় নিয়ে লাভ নেই। আজকে রাতে তোমরা যেটা করতে পারো, আমার পরামর্শ থাকবে সেটা হচ্ছে আজকে রাতে তোমরা তাহকিক গুলা দেখে যাবা। কোরআনের ক্ষেত্রে আসলে এই জায়গাটা আসলে অনেকেই আসলে একটু সমস্যায় পড়ে। কারণ অনুবাদের জায়গা দেখা গেছে যে একটা আয়াতের অনুবাদ যখন লিখতে যায় তখন অটোমেটিক একটা ওয়ার্ড না পারলেও সেটার একটা ভাবানুবাদ করে দেওয়া যায়। কিন্তু তাহকিকের ক্ষেত্রে আসলে দেখা গেছে যে ওখানে তো 7টা পয়েন্ট থাকে। 7টা পয়েন্ট থাকে আর কি, সিগা, বহস, বা মাসদার, মাদ্দা, জিন্স, মান, এরকম 7টা পয়েন্ট থাকে। তো 7টা পয়েন্টের মধ্যে অনেক সময় অনেক টিচার এটা কনসিডার করে, একটা বা দুইটা ভুল গেলে ওখানে একটা মার্ক দিয়ে দেয়, হাফ বা 1 দিয়ে দেয়। কিন্তু অনেক টিচার থাকে যদি একটা ভুল যায় পুরোটাই কেটে দেয়, এবং এটা কেটে দেওয়ার একটা লেজিটিমেসি আছে, যৌক্তিকতা আছে আর কি। তো এটা আর কি ব্যাপার। তো এই জন্য আমার মনে হয় যে এই রাত্রেবেলায় তোমাদের উচিত তাহকিক গুলা একটু নজর বুলায় যাবে। তাহকিক খুব বেশি না, তাহকিক গুলো একটু নজর বুলায় যাওয়া, এটা হচ্ছে আগের দিনটা। তার বাকি গুলা সেম ভাবে আর কি, এভাবে তোমরা যেভাবে প্রিপারেশন নিয়েছো ওভাবে প্রিপারেশন নিলেই চলবে। আচ্ছা, ধন্যবাদ ইকবাল স্যারকে। খুবই দারুণ ভাবে একটু পরামর্শ দিলেন, যেহেতু আগামীকাল তোমাদের প্রথম পরীক্ষা হতে যাচ্ছে। আহ এরপরে যদি আমরা যাই যে আমাদের কোনো প্রশ্ন আছে কিনা বা কিছু, আমাদের মনে হয় আমরা অনেক পরামর্শ দিয়েছি, এবং যেহেতু আগামীকাল পরীক্ষা, বেশিক্ষণ ওদের সময় ধরে রাখাটা আমাদের উচিত হবে না। তোমাদের কোনো নির্দিষ্ট যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাদের জানাতে পারো। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ। তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা জানো যে তোমাদের জন্য স্কুল অফ এক্সিলেন্স সর্বদা নিয়োজিত আছে তোমাদের যে কোনো আন্তরিক সেবা দেওয়ার জন্য, এবং তোমাদের যেন ভবিষ্যৎ পড়াশোনার আরো মসৃণ হয়, তোমাদের যেন সকল কার্যক্রম আরো সুন্দরভাবে পরিচালিত হয় সেদিকটার জন্য। তো তোমরা একই সাথে এটা জানো, স্কুল অফ এক্সেলেন্স বি ইউনিটের জন্য তোমরা যারা আলিম পরীক্ষা পরবর্তী সময় তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করবে, এবং বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির একটা অংশ হিসেবে নিজেদেরকে বিভিন্ন কোচিং এর সাথে যুক্ত করবে। তোমরা এটা জেনে খুশি হবে যে স্কুল অফ এক্সেলেন্স তোমাদের জন্য বাংলাদেশের সবচেয়ে দারুণ অনলাইন কোর্স নিয়ে এসেছে বা নিয়ে থাকে, যেটা হলো বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য যথেষ্ট। বি ইউনিট এক্সেলেন্ট অনলাইন কোর্স নামে সেই কোর্সটি আমাদের ইতিমধ্যে চালু হয়েছে। তোমরা চাইলে আমাদের ওয়েবসাইটে সেখানে দেখতে পারো, এবং তোমরা যদি আমাদের ফ্রি ক্লাসগুলো দেখে মনে করো যে তোমার জন্য প্রয়োজন স্কুল অফ এক্সেলেন্স কোচিংটি, তাহলে অবশ্যই আমাদের সাথে যুক্ত হতে পারো। তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী যে কোনো সময়, যে কোনো দিন। ইনশাল্লাহ সেটা যেন হয় ক্লাসরুমে। ভালো থাকো, সুস্থ থাকো, এবং বেশি বেশি নামাজ পড়ো, নিজেকে আল্লাহ আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত রাখো, এবং অবশ্যই বাবা মার সেবা করো, বাবা মার কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করো। জীবনে অনেক দূর তোমরা যাও, সেই সফলতা কামনায়। দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।